আল্লাহর সেই মহান পরিকল্পনা অনুসারে তাদের পরিকল্পনা কিন্তু কাজে লাগে নাই। সেজন্য নির্বাচনকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে। সামরিক বাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সীতাকুণ্ডে সেই সামরিক বাহিনী আক্রান্ত হয়েছে। সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না। জুলাই নেতৃবৃন্দের উপর গুলি করো, আরো বেশি গুলি করো, যে কোনো ভাবে নির্বাচন, যে কোনো ভাবেই এদের আন্দোলন দমাও, কিন্তু আল্লাহর সেই মহান পরিকল্পনা অনুসারে তাদের পরিকল্পনা কিন্তু কাজে লাগে নাই। সুতরাং আসিফ নজরুলরা যদি আজকে মনে করে একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে এদেশের কামার কুমার জেলে চাষার ভোটকে উপেক্ষা করবে, তাহলে তাদের জন্য সেই জেল অপেক্ষা করছে, তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। সেজন্য নির্বাচনকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে। যেই সামরিক বাহিনী আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সীতাকুণ্ডে সেই সামরিক বাহিনী আক্রান্ত হয়েছে। আপনি কি মেসেজ দিচ্ছেন? ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো অংশগ্রহণ করছে, ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অংশগ্রহণ করছে, তাহলে কেন কোনো ফ্যাসিবাদীকে নির্বাচনে এনে আপনি নির্বাচনকে বন্ডল করবেন? কেন আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবেন? আমরা এই সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারবো না, এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন কোনো চিন্তা ভাবনা করতে হয়, আমরা সেই চিন্তা ভাবনা করব, কিন্তু কোনোভাবেই কোনো দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দীর্ঘ 2টি নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই ফ্যাসিবাদী মিডিয়া কাঠামো যদি থাকে, তাহলে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু নিশ্চিত হবে না। এজন্য আমরা স্পষ্ট বলছি, যে কোনো উপায়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে 12 তারিখে বাংলাদেশের প্রতিটি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে। আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যে পরিবেশে আপনি আপনার ভোট দিতে পারেন না, যে পরিবেশে পুলিশ ও দলের এজেন্ডা বাস্তবায়ন করে। এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে, আবারও আওয়ামী লীগ আসবে, এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি জুলাইয়ের নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই, দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই, এদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই, আজকে তারা ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে জনগণকে প্রতারিত করছে। আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান, তো হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন, যেটা জনগণের কাজে আসবে। লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার জন্য যে সকল দলেরা জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, বিভিন্ন টিকিট বিক্রি করছেন, আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লোভে পড়বেন না। এই লোভে পড়ে বাংলাদেশে দীর্ঘ 16 বছর মানুষ এই লোভে যদি জনগণ পড়ে, আপনাদের হয়তো তেমন কিছু ভোগ করতে হবে না, কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সে সকল সুমহান নেতাদেরকে কিন্তু কারাবরণ করতে হবে। আমাদের জীবনের উপর হুমকি আছে, কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বুক চেতিয়ে দাঁড়িয়েছি। এবং আমরা স্পষ্ট বলছি, দিল্লির গোলামির দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ। এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোনো প্রয়োজন নাই। আপনারা আমার জনগণের কাছে যান, যে জনগণ রাস্তার ধারে ঘুমায়, যে জনগণ 2 বেলা পেট ভরে খেতে পারে না, সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না। সেই জনগণের পেটে লাথি মেরে, মাদের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে দলের বাইরে যাকেই পাবেন তাকে হত্যাযোগ্য করে তুলবেন। মনে রাখেন, আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা। যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে, এদেশে তাদের হাসিনার চেয়েও করুণ পরিণতি বরণ করতে হবে। তো আমি এই বাণিজ্যিক রাজধানীর উপর একটু ছোটখাটো গবেষণা করলাম। এই বাণিজ্যিক রাজধানীর স্লোগানটা এসেছিল 1991 সালে বিএনপি যখন প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে, তখন এই ইলেকশন ক্যাম্পেইনে তারা বলেছে যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবে। তো আমি ভাবলাম যে যে সন্তানটা পেটে এসেছিল 1991 সালে, 2026-এও তার কেন ভূমিষ্ঠ হলো না? এই 36 বছর ধরে এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। কিন্তু এই সন্তান তৈরি করার ব্যাপারে $10 বিলিয়ন খরচ করা হয়েছে, এবং তদন্ত করে দেখলাম যে এর মধ্যে $7.5 বিলিয়ন লুটপাট হয়ে গেছে। তো এই আদি যিনি শহীদ হয়েছেন যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, ওই স্বপ্নকেও যদি আমরা বাস্তবায়ন করতে চাই,
আমরা যদি শহীদ ওসমান হাদির হত্যার বিচার চাই, ডেফিনেটলি আগামী কোন স্বৈরাচারী সরকার শহীদ ওসমান হাদির বিচার করবে না। আমরা যদি শহীদ ওসমান হাদিকে ভালোবাসি এবং আমরা যদি তার হত্যার বিচার চাই, অবশ্যই আমাদেরকে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। একই সাথে আমার শেষ কথা হলো, আমি বিশ্বাস করি বর্তমান বাংলাদেশ এবং আগামী বাংলাদেশের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। এই দুর্নীতি যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে আমাদের কোনো অঙ্গীকার, কোনো কথা, কোনো প্ল্যানই কাজ করবে না। আমাদের দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে জিহাদ করতেই হবে। তো একই সাথে আমরা আগামী ভোটে সকল দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দুর্নীতি এবং চাঁদাবাজি থেকে যদি আমরা মুক্তি চাই, আমরা যেন সকল দুর্নীতিবাজ, সকল চাঁদাবাজ, সকল বিল খেলাপি, ঋণ খেলাপি তাদেরকে প্রত্যাখ্যান করি এবং তাদের বিরুদ্ধে ভোট দিই। আমি একটা ভালো বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।